জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। গতকাল হচ্ছে একটি টকশুতে, আপনার টকশুতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান দুজন পার্থক্য রয়েছে। এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, 5ই আগস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক। কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তের ভক্ত নরমের জম, যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। তো আমার কাছে তেমনটা মনে হয় না, হালকা পাতলা হইতে পারে 10 to 20%, বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান, বিষয়টা তা না। আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন, সামাও তিনি সাহসী মানুষ, এটা তো বাস্তব। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি। স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই, সে ভালো কাজ করলেও থাকবে, মন্দ কাজ করলেও থাকবে। অবশেষে 7 মাস পরে গোপন রহস্য ফাঁস হয়েছে। গোপন রহস্যটা হলো শেখ হাসিনার পতনের গোপন রহস্য। প্রিয় দর্শক শ্রোতা, যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় সৃষ্টি হয়েছে, বিষয়টা হয়তো অনেকে আন্দাজ করতে পারেছেন এবং অনেকে আন্দাজ করতে এখন পর্যন্ত পারেননি। তো সবকিছু জানতে পারবেন আজকে ভিডিওর ভিতরে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। বিএনপির একজন টপ লেভেলের নেতা ফজলুর রহমান বাবু, তাকে নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে কয়েকদিন যাবত। তাকে কড়া ভাষায় জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সেটিও ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আশা করি সবগুলো ভিডিও আপনাদের মনোযোগ সহকারে দেখা দরকার এবং শোনা দরকার। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ভলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ভলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি, বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো, তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন। মানে একটা কথা প্রসঙ্গে এসছে, উনি আসলে ঠিক চ্যালেঞ্জ হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে। তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে, সেনাবাহিনীকে কী ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবে হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয় মনে পড়ে গেছে 1-11-র সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে 1-11 যদি ওই সরকারটা তৈরি না হয়, তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না। এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই
বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন, এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না। আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা নিয়ে যায় সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ, এই ক্ষেত্রে প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। তো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন মানে মেইন কমান্ডারের পক্ষে, সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব নয়, সিদ্ধান্তের বাইরে যাওয়া, তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনীতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ে, আমি উপরের টপ পর্যায়ে খুব বেশি আসলে মানে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে, শুধুমাত্র তার ক্ষমতাকে যাতে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে। তো ফলে আমি উপরের দিক থেকে বাদ দিয়ে এভাবে বলি, কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদেরকে নিয়ে একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে, যাদের সাথে আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে, তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি। এই চাপটা তীব্র ছিল, সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় না। বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে যেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন, তার আরও অনুগত হোক, তার সেনাবাহিনীর উপরে সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। আর যদি সেটাকে করতেও যেত, আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না। এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল, হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে, মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে পারে। সো রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে সরে এসেছেন। এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও এই ঘটনাটা ঘটতো, এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না। কারণ আবারও বলছি, মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলেন খুব কঠোরভাবে। তবে একই সাথে এটা সত্য, জাতিসংঘের এই ধরনের হুমকি, এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে, অনেক সহজে কাজটা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন, সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে। এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো, সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কিনা সেই আলাপটা নতুন করে আসবে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে। জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে, খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এরকম হয়তো আরও কিছু আসবে, আরও কিছু যোগ হবে। এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে। কিন্তু কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি হচ্ছেন শক্তের ভক্ত নরমের জন, যারা একটু হুঙ্কার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন। তবে আমার কাছে তেমনটা মনে হয় না, হালকা পাতলা হইতে পারে 10 to 20%, বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান, বিষয় কিন্তু তা না। আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন, সামাও তিনি সাহসী মানুষ, এটা তো বাস্তব। এমনকি মাস্টার প্ল্যানার, এটাও বাস্তব, তাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না। আচ্ছা যাই হোক, আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। ছাত্রদের সেই ঐতিহাসিক, কামনীয়, পূজনীয়, চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ, এই জুলাই সনদ কবে দিবে? আবার যে সংস্কার ইস্যু নিয়ে এত কথা হচ্ছে, সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করেই অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইউনূস। তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ। এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশে বেচা খাইয়ে দিবে, সমস্যা নাই তো, 5 বছর আগে এদেরকে পাবলিক খেদায় নামাই দিবে। এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে, আপনার মাথায় রাখা উচিত। আওয়ামী লীগ যে সেটআপটা করছিল, এই সেটআপটা কিন্তু এখন বাংলাদেশে নাই। বিএনপি ক্ষমতায় যায় যদি মনে করে যারা তারা হাং ট্যাং পুংপাং, তো পুংপাংয়ের পরে পাবলিক বুঝা গেছে কেন সরকার নামাইতে হয়। আর বিএনপিকে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী লীগকে, এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায়। যাই হোক, হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনূস এটা ঘোষণা দিয়েছেন যে যেই কমিশনগুলো করা হয়েছে, 6টি কমিশন, তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে। সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। আর এই সরকার, ডক্টর ইউনূস, এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে, আর বাকিটা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। এটাই বিএনপির মুখের কথা এতদিন, যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার, একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যেখানে আওয়ামী লীগ ঝামেলা পাকাইছিল, সংবিধানে কাটাছেড়া করছিল, এই সব কিছুকে আপনি সংস্কার করেন, তারপর নির্বাচন দেন। আর বাকি যেই সংস্কার জাতির, এটা রাজনৈতিক সরকার করবে। কারণ বিএনপিও সংস্কার চায়, 31 দফা দাবি
এর আগে 20 দফা সংস্কার দাবি এটা বিএনপি শুরু করছে। বিএনপির বক্তব্য যে তোমরা তো জুম্মায় 8 দিন শুরু করছো, আমরা তো ভাই গেল 2, 4, 10 বছর ধরে সংস্কারের কথাই বলছি, সো উই উইল ডু ইট। এখন গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম তিনি আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সময় আরও যারা কি বলে যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন। তো রাইট টু ফ্রিডমের তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন। আর অধ্যাপক ইউনূসও তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর, আর নয়তো আগামী বছর জন্য, আমার মনে হয় বিএনপি পাগলে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে, তাই না? সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর এটা তিনি না বুঝা করতেছেন না। এখানে অনেক কিছু, ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করছেন, বাট আমি আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলে কিন্তু দরকার। যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে। এখন মনে করি কি যা দিবে তো দিব, আমাদেরকে দিব, জামাতরে দিল আমি পামো, জাতীয় পার্টি নাঙ্গল দিল আমরাই পামো। বিএনপি এবং আওয়ামী লীগের থটটা কিন্তু এই টাইপের এতদিন, যদিও এবার তারেক রহমানের চিন্তা ভাবনা যথেষ্ট ডিফারেন্ট ওয়েতে। জামাতও সুন্দর সুন্দর কথা বলছে যে আমাদের আমির কারো খাজুর খাওয়াই দিচ্ছেন, কারো কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। ভালোবাসা একদম সেই লেভেলের। কেন আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে। গতকাল হচ্ছে একটি টকশুতে, আপনার টকশুতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান দুজন পার্থক্য রয়েছে। এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, তো 5 আগস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধ পরিপন্থী, 71 বিরোধী, এই প্রবণতাগুলোই কিন্তু আওয়ামী প্রবণতা। আপনারা 1971 সালে কতগুলো লালন করেন, এমন একটা বড় প্রশ্ন গতকালকে করেছিল আপনার জনাব ফজলুর রহমান হাসিবুল্লাহ। দেখুন, এই ক্ষেত্রে যে বিষয়টি বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি, তারপর হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল, তখন সবার লক্ষ্য ছিল যে হাসিনার পতন। তো হাসিনার পতনের জন্য আমরা যখন ডিস্ট্রাকশনের দিকে যাবেন, ডিস্ট্রাকশনের সময় সবাই ইউনাইটেড হয়ে যায়। এটা হচ্ছে একটা ল। আপনার এটা পৃথিবীতে, এটা হচ্ছে একটা ধ্রুব সত্য। ধ্বংসের সময় সবাই এক, কিন্তু গঠনের সময়, কনস্ট্রাকশনের সময় বিভাজিত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে বিশেষভাবে এটাকে আবার মানে সন্দেহের চোখে দেখতে হবে, বিষয়টা এমন না। কারণ গঠনের সময় কেউ বলবে যে আপনি একটু ডান দিকে হচ্ছে জানালা দিয়েন, কেউ বলবে জানালাটা একটু বড় করেন, কেউ ছোট করেন, কেউ বলবেন যেন একটা আমার দরজা দিতে হবে 2টা বেশি। কিন্তু ভাঙার সময় যে দিক থেকে ভাঙতে পারে সেটা নিয়ে কোনো ইস্যু নাই। তো এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। এখন এই বিষয়টা গড়ার সময় কাউকে কি বাদ দিতে চান কিনা? কারণ বিএনপি মনে করে, অনেকেই মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করেছেন, বিএনপি কেও মাইনাস করবেন একটা বড় ধরনের প্রচেষ্টা চলছে। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা এই যে একটা স্বাভাবিক বিষয়টাকে কতটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা রাখতে পারি। রাজনৈতিক জায়গায় 2 ভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। এক হচ্ছে প্রতিপক্ষকে খারাপ বানিয়ে, দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষের তুলনায় নিজেকে আরো বেশি ভালোভাবে উপস্থাপন করে। 2 ভাবে পুনরাবৃত্তি করছি। এক হচ্ছে আপনার অবস্থানকে অপরিবর্তিত রেখে প্রতিপক্ষকে আপনি যত বেশি মানে সম্ভব খারাপ বানাবেন, বানিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা। আরেকটা হচ্ছে যে প্রতিপক্ষের অবস্থানটাকে অ্যাকনোলেজ করে আপনি কতটা প্রতিপক্ষের থেকে ভালো সেই বিষয়টা মানুষের কাছে প্রচার করা। দীর্ঘদিন ধরে বা আমাদের রাজনৈতিক যে কালচারটা, আমাদের রাজনৈতিক কালচারটাই হচ্ছে এটা, প্রতিপক্ষকে কিভাবে অসম্মানিত করা যায়, কিভাবে খারাপ বানানো যায়, প্রতিপক্ষের কিভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, প্রতিপক্ষের নেতৃবৃন্দের কিভাবে হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর এই বিষয়গুলো আমাদের রয়েছে। যেমন আপনি যদি হাসিনার আপনি 25 মিনিটের কোনো একটা 10 মিনিটের কোনো যদি একটা আপনি প্রেস কনফারেন্স শুনেন, সেখানেও 5 মিনিটের মতো আপনি দেখবেন রাজনৈতিক বিভিন্ন কুৎসা রয়েছে, বিভিন্ন ধরনের মোটা দাগে, সবগুলাই হচ্ছে একই রকমের। তো সেই জায়গা থেকে সেই কালচারের আমরা উত্তরণ চাই। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, সেখানে আসলে কাউকে মাইনাস করে দেওয়ার যে বিষয়টি এমন না। একদম আমাদের এই বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে চাই না, বরং আমরা কিভাবে এই সংস্কার প্রক্রিয়ায় কে কতটা উইলিংলি অংশগ্রহণ করতে পারছে বা চাচ্ছে, এই সংস্কার প্রক্রিয়াটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কে কতটা বেশি চাচ্ছে, সেটি হচ্ছে মূলত প্রশ্নের জায়গায়। অনেকেই চাচ্ছে যে এই সংস্কারগুলো আমরা যখন ক্ষমতায় আসবো তখন করব। অনেকেই চাচ্ছে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই সংস্কারগুলো করে যাক, নির্বাচিত সরকারটি সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক। যদি দ্বিমতের জায়গাটি দেখেন, দ্বিমতের জায়গা কিন্তু এটি, মোটা দাগে দ্বিমতের জায়গা এটি যে আমরা এসে সংশোধন করব, সংস্কার করব। আর আরেকটা পক্ষ চাচ্ছে কি সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাক, একটা নির্বাচিত সরকার এসে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক। এখন এই যে মতপার্থক্য তৈরি হয়েছে, এই মতপার্থক্যটিও কিভাবে আলোচনার মধ্য দিয়ে সেটাকেও কতটা কমিয়ে নিয়ে আসা যায়, সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে রাজনৈতিক চাওয়া। তৃতীয় যে বিষয়টি
বিষয়টি যেটি আমাকে প্রশ্ন করেছেন সম্মানিত পলাশ চৌধুরী ভাই, সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক যেই লক্ষ্য, আমরা কি ধরনের বাংলাদেশ চাই বা আমাদের রাজনৈতিক লক্ষ্যটা স্পষ্ট করা উচিত, সেটা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট মনে হচ্ছে। আমরা আমাদের রাজনৈতিক দর্শন, আমাদের রাজনৈতিক লক্ষ্য, আমাদের অভিসন্ধি খুবই স্পষ্ট এবং স্বচ্ছ। সেটি হচ্ছে আমরা অতীতের একটা 47 থেকেও যদি ধরি, এই পর্যন্ত আসলে মানুষের মুক্তির জন্য রাজনীতিটি হয়নি। রাজনীতিটি হয়ে গিয়েছে একটা পক্ষকে, একটা নানা মত এবং নানা পথের মানুষ ছিল, কিন্তু সেই নানা মত এবং পথকে স্বীকৃতি না দিয়ে একটা গোষ্ঠীকে সেখানে বেশি সুবিধাভোগী করার জন্য, কোনো পরিবারকে সুবিধাভোগী করার জন্য, কোনো ব্যক্তিকে সুবিধাভোগী করার জন্য হচ্ছে আমাদের অতীতের রাজনীতিটি চলে এসছে। আমরা সেই রাজনীতির উত্তরণ চাই। বরং এখনের রাজনীতিটি হোক গণমানুষের রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে আমাদের খুব স্পষ্ট, আমরা আমাদের ঘোষণাপত্র সেটি আমরা আমরা স্পষ্ট করেছি, আমরা চাই ন্যূনতম প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হোক। যেমন গতকাল যেই আমাদের সম্মানিত বর্ষিয়ান যে রাজনীতিবিদ, যিনি গতকাল হচ্ছে একটি টকশুতে, আপনার টকশুতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান দুজন দুজন পার্থক্য রয়েছে। আমরা এই যে আচরণটাকে আমি শেষ পরে করি। বলি, কিন্তু যে অভিযোগগুলো করেছেন সেগুলিকে না, আপনি আমি কি আমি বলতে আমি পারবেন? আমি আমি আমরা দুইটাকে একসাথে করে দিচ্ছি। আপনি ওই প্রসঙ্গটাকে ওই প্রসঙ্গে দিয়ে আমি সাপ্লিমেন্ট করছি। যেমন দেখেন, আমরা এই প্রজন্ম না এই রাজনৈতিক মতাদর্শিক বা ভাবাদর্শিক যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো খুব বেশি যে এই প্রজন্মের মানুষের কাছে খুব বেশি প্রাধান্য পায়, বিষয়টি এমন না। বরং এই প্রজন্মের মানুষের কাছে বা এই প্রজন্মটা আসলে কি চায়, এই প্রজন্মের মানুষ চায় সে যে লাইনে দাঁড়াবে কোনো একটা হসপিটালে গিয়ে বা পাসপোর্ট অফিসে গিয়ে বা কোনো সচিবালয়ে বা কোনো একটা সরকারি সুবিধার জন্য, এই লাইনটা যেন সবার জন্য সমান হয়। কেউ যেন একটা লাইনে 1 ঘন্টা দাঁড়ায় আছে, কেউ যেন পিছন থেকে এসে আবার কাজটা করে হাসতে হাসতে তার সামনে দিয়ে বের হয়ে না যায়। কারণ ওই যে মানুষটা আস্তে আস্তে বের হয়ে যায়, সে হয়তো হয়তো অনেক বড় সরকারি চাকরিজীবী, সে হয়তো অনেক বড় রাজনীতি দলের সরকারি দলের কোনো একজন সুবিধাভোগী কোনো নেতা। হুম। একটা তরুণ প্রজন্মের কাছে যদি দেখেন, এটাও একটা আপনার প্রত্যাশার একটা জায়গা। এই প্রত্যাশার জায়গাটা আপনাকে নেগলেক্ট করলে হবে না। 2 নম্বর জায়গা, একটা তরুণ প্রজন্ম আসলে কি চায়? সে চায় সে যে ইনস্টিটিউশন থেকে যে সুবিধাটা নিবে, তাকে একটা ইম্পার্শিয়াল সুবিধা দিবে। তার মত এবং তার পথের ঊর্ধ্বে উঠে তাকে একটা সুবিধা দিবে। সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো লৈঙ্গিক কোনো ধরনের বাছবিচার করবে না, কোনো ধরনের রাজনৈতিক বাছবিচার করবে না, স্থানগত কোনো বাছবিচার করবে না, রাজনৈতিক মতাদর্শের বাছবিচার করবে না। সে যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশপন্থী হয়, তখন তাকে সুবিধা থেকে বঞ্চিত করবে না। এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের মোটা দাগে এই প্রত্যাশার জায়গা বর্তমানে এসে। আপনার কিন্তু যদি আপনি স্থান কাল সময় বিবেচনার জায়গায় এগুলো বিবেচনা না করে শুধুমাত্র একটা আদর্শিক জায়গা ধরে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রজন্মের প্রত্যাশাকে মিট করতে পারবেন না। যেটি আমাদের হাসিনা যে ভুলটি করেছিল, সে স্থান কাল এবং প্রজন্মকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আদর্শ একাত্তর একাত্তর চেতনা একাত্তর চেতনা এই বিষয়গুলোকে সবসময় মানুষের উপর ইম্পোজ করার চেষ্টা করেছিল। দেখেন, এর পরবর্তীতে একটা তরুণ প্রজন্ম কি চায়? তরুণ প্রজন্ম চায় দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এবং সেই জন্য এই দেশটাতে সেফ ফিল করে সে একটা বিজনেস করবে, সে একটা চাকরি করবে, সে যেন অ্যাটলিস্ট একটা সেফ ফিল করে। রাজনীতি অনেকেই মনে করি ইজ নান অফ আওয়ার বিজনেস, যে রাজনীতি করবে সে রাজনীতি করুক, এটা আমার ভাই আমি সাথে পাচ্ছে নাই। আমি যেন আমার এই বাচ্চা বউ নিয়ে আমি যেন একটা একদম সিম্পল একটা লাইফ লিড করি। আমি সকালে উঠে বাসায় অফিসে যাব, অফিস থেকে বাসায় আসবো, আমি যেন জীবনের এই এতটুকু নিরাপত্তা পাই। আপনি যদি মনে করেন মোটা দাগে আমাদের দেশের মানুষের চাওয়াটা এতটুকুই, আমাদের দেশের মানুষের চাওয়া যে খুব বেশি, বিষয়টি কিন্তু এমন না। আমাদের দেশের কৃষকরা সময় মতো ফসলের বীজ চায়, সময় মতো সারটা চায়, এবং সেটা ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে চায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া। এই মধ্যস্বত্বভোগীটা সৃষ্টি করে কারা? একটা মানে রাজনীতিবিদদের একটা সুবিধাভোগী গোষ্ঠী। এখন দেখেন, এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রতিক্রিয়ামূলক মনোভাবের কারণে। আপনি যখন প্রতিক্রিয়ামূলক একটা আদর্শের মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন নিজেকে, আপনি যখন মানুষের দ্বিমতকে আপনি নিতে পারবেন না, মানুষ সমালোচনা করবে আপনি নিতে পারবেন না, তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়ামূলক মনোভাব আপনার তৈরি হয়। আপনি যদি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে বা আমরা যারা এখন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, বলতে পারবেন এই পর্যন্ত আমরা কোনো একটি আমাদের সমালোচনা করেছে, তাকে ব্যক্তিগতভাবে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে, তার নামে মামলা করা হয়েছে, কমেন্টে ব্লক করা হয়েছে। আপনি যদি আমার পোস্টের কমেন্টে যান, সেখানে প্রতিনিয়ত আমি তো মাঝে মাঝে বাসায় বলি আমার মা আমার জন্য দোয়া করে, আমি মাঝে মাঝে বলি দোয়া করে কি লাভ হবে, দেশের অন্তত 2.25 কোটি মানুষ আমাকে প্রতিদিন গালাগালি করে এবং কমেন্ট সেকশনে মাইরা ফেলবে কাইটা ফেলবে প্রতিদিনই বলি। কিন্তু দেখেন, আমরা এই বার্তাটা মানুষকে দিতে চাচ্ছি যে রিসেপটিভ একটা মনোভাব, নট রিয়েক্টিভ। আমরা রিসেপটিভ, যে মানুষ আপনার মতে সবাই একমত হবে, আপনার মতের সাথে সবাই একমত হবে, এই ধারণাটাই হচ্ছে একটা ফেসিবাদী ধারণা। যে আপনি যে চিন্তা করেন, আপনি যেই মতের, আপনি যেই পথের, সবাইকে ওই মতের বানাইতে হবে, সবাইকে এই পথের বানাইতে হবে, আপনার আদর্শে সবাইকে বিশ্বাস করতে হবে, সবাইকে বোতলবন্দি করতে হবে। এই চিন্তাটাই হচ্ছে ফেসিবাদী চিন্তা। আপনি আপনার নিজের মতটাকে প্রকাশ করবেন, এবং আরেকজন যদি দ্বিমত প্রকাশ করে সেটার সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন, নিশ্চিত করবেন নিজ দায়িত্বে। এটাই হচ্ছে মূলত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখন আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে, আপনি যদি কথায় কথায় আপনার মতের সাথে না মিললেই আপনি ট্যাগ দিবেন, আপনি তাকে হচ্ছে সাইডলাইন করে দিবেন, কর্নার করে দিবেন, এই প্রতিক্রিয়ামূলক যেই মনোভাব, এই মনোভাবের প্রতিক্রিয়াই কিন্তু 5 আগস্ট হয়েছে। এই প্রতিক্রিয়ায় কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। এখন আমরা যদি এই গণঅভ্যুত্থানের 6 মাস বা 7 মাস পরে আবারও কোনো প্রতিক্রিয়ামূলক মতাদর্শের দিকে, প্রতিক্রিয়ামূলক আচরণের দিকে আমরা এই বিষয়গুলোকে এন্টারটেইন করি, তাহলে আবারও এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটির বিপক্ষে আবার হচ্ছে আমার পথ চলাটা তৈরি হবে। আমরা সেটি চাই না। সুতরাং আমাদের একটি কথা রয়েছে যে তরুণদের যে জোশ এবং প্রবীণদের যে হোশ,
এই দুইটার সংমিশ্রণে কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি শুধুমাত্র জোশ দিয়েও দেশ গঠন সম্ভব না, আবার শুধু হুঁশ দিয়ে দেশ গঠন সম্ভব না। তেজদীপ্ত মনোভাব এবং বুদ্ধিদীপ্ত মনোভাব দিয়ে হচ্ছে আপনার দেশটাকে পুনর্গঠন করতে হবে। সেই জায়গা থেকে এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, যে বিএনপির বর্ষিয়ান ফজলুর রহমান সাহেব, হ্যাঁ ফজলুর রহমান সাহেব, ফজলুর রহমান সাহেব এক মুক্তিযোদ্ধা, জি। যে একজন মুক্তিযোদ্ধা, আমরা অনুরোধ করবো এই ওনাকে, মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সন্দেহ আমি হ্যাঁ আসছি, আমি উনি বা ওনার মতো যারা রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, হাসিনার মতো পরমত সহিষ্ণুতা, হাসিনা পরমত সহিষ্ণু হয় নাই, এই সহনশীলতা যদি চর্চা না করতে পারেন, তাহলে আমাদের সামনে ওনাকে একটা প্রশ্নগুলি আপনাদেরকে ঘিরে ওনার যে অভিযোগগুলি সেই বিষয়ের ব্যাপারে আপনি যদি আমি আসছি এখানে যে ফজলুর রহমান রয়েছেন, উনি ব্যক্তি ফজলুর রহমান কিন্তু না, হুম। উনি বা ওনার মতো অন্যান্য যারা রয়েছে 5ই অগাস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী, সে আলবদর, সে রাজাকারের সন্তান, এগুলো হাইলি প্রবলেমেটিক এবং এগুলো আমরা শুনতে প্রস্তুত না। এগুলো কিন্তু এই প্রজন্ম বা তার প্রজন্মের যারা হচ্ছে সমঝদার মানুষ, তারা সেগুলোকে শুনতে আগ্রহ না। আপনার মত পার্থক্য হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হইতে পারে, কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধা পরিপন্থী, 71 বিরোধী, এই প্রবণতাগুলোই কিন্তু আওয়ামী প্রবণতা। আপনার আওয়ামী লীগ তো একটা ধর্ম, আওয়ামী লীগ তো একটা লাইফস্টাইল, আওয়ামী লীগ তো একটা সেট কোড অফ কন্ডাক্ট। এই জিনিসগুলো শুধুমাত্র যে আপনি আওয়ামী লীগের ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে আওয়ামী লীগের সদস্য হইলেই যে আপনার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকবে, বিষয়টি এমন না। আওয়ামী লীগের আচরণ আপনি বিএনপি করার পরে অনেকের মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে, জামাতে ইসলামী করার পরেও তার মধ্যে আওয়ামী লীগের আচরণ থাকতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।